প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি পড়ব। বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসুর লেখা। রসায়নের বিদগ্ধ পণ্ডিত তিনি, বিশিষ্ট সাহিত্যিক তিনি। তার লেখা বাংলা ভাষায় বিজ্ঞান এটি বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি, তাই তো? আমরা এর আগে বলেছিলাম যে আমাদের প্রবন্ধ দুটি রয়েছে, একটি হারিয়ে যাওয়া কালি কলম আর এই বাংলা ভাষায় বিজ্ঞান। রাজশেখর বসু যেটুকু না বললেই নয়, তিনি পরশুরাম ছদ্মনামে লিখেন। পরশুরাম ছদ্মনামে তিনি লেখেন রাজশেখর বসু। নানান ব্যঙ্গ, কৌতুক ও বিদ্রুপাত্মক রস রচনা করেন এই পরশুরাম ছদ্মনামে, এবং বাঙালি পাঠক মহলে চিরকালের জন্য একটা আসন লাভ করে নিয়েছেন তিনি। তার যে উল্লেখযোগ্য গল্পগ্রন্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প, এগুলো, অভিধান গ্রন্থ চলন্তিকা রয়েছে, অনুবাদমূলক গ্রন্থ কালিদাসের মেঘদূত, বাল্মীকির রামায়ণ, এগুলো সব। তো সাহিত্যিক রূপে শ্রেষ্ঠত্বের মর্যাদায় তিনি বারবার নানান পুরস্কারে সম্মানিত হন। তিনি কৃষ্ণকলি ইত্যাদি গল্পগ্রন্থের জন্য পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রবীন্দ্র পুরস্কারে তিনি ভূষিত হন। 1956তে সাহিত্য অকাদেমি পুরস্কার পান আনন্দীবাই ইত্যাদি গল্পের জন্য। কলিকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। এছাড়াও তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। ভারত সরকার তাকে 1956 খ্রিস্টাব্দে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। এছাড়াও জগত্তারিণী পদক, সরোজিনী পদক তিনি লাভ করেন। তার যে পরশ পাথর এবং বিরিঞ্চি বাবা গল্প, সেই গল্প অবলম্বনে সত্যজিৎ রায় পরশ পাথর ও মহাপুরুষ নামক চলচ্চিত্র নির্মাণ করেন। তাহলে আমরা কি বললাম, যে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি রাজশেখর বসুর বিচিন্তা প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত। এই প্রবন্ধে তিনি কি বলেছেন? এই প্রবন্ধে তিনি বলেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। বাংলা ভাষার বিজ্ঞান চর্চা হোক, এটা তিনি আন্তরিকভাবে উপলব্ধি করেন, কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিছু বাধা আছে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিছু বাধা তিনি তার কথা বলেছেন, যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে। সেই বাধাগুলো তিনি যেমন দেখিয়েছেন, তেমনি এই বাধা দেখানোর মধ্য দিয়েই, বাধা স্পষ্ট করে দেওয়ার মধ্যেই বাধা দূরীকরণের দিকটিও তিনি স্পষ্ট করেছেন। বাধা দূরীকরণের দিকও স্পষ্ট করেছেন তিনি, হয়েছে। এটির মধ্যে কি রয়েছে? দুটি দিক রয়েছে। এক, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, এবং সেই বাধাগুলো থেকে কিভাবে সরে আসা যাবে,
বাধাগুলোকে কিভাবে অতিক্রম করা যাবে সেটা তার কথাও রয়েছে এই বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটির মধ্যে। তাহলে এই দুটি দিক আমাদের মাথায় রেখে পড়তে হবে, তাই তো? এই দুটি দিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা তিনি আন্তরিকভাবে উপলব্ধি করেন এবং সেটা করতে গিয়ে তিনি বলেছেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা ভালো, কিন্তু কিছু বাধা রয়েছে এবং সেই বাধাগুলো থেকে কিভাবে দূর করা যায়, বাধাগুলো থেকে কিভাবে সরে আসা যায় তার একটি তিনি পথ নির্দেশ করেছেন। যেন এটা পড়লেই আমরা দেখতে পাবো যে পাঠককে, যারা বিজ্ঞানের পাঠক তাদেরকে প্রাবন্ধিক দুটি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথমেই দেখবে প্রথম অনুচ্ছেদেই রয়েছে, এক হচ্ছে যারা ইংরাজি জানে না, যারা ইংরাজি জানে না বা অতি অল্প জানে, অতি অল্প জানে। আর দ্বিতীয়টি কি না, যারা ইংরাজি জানে, যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে, অল্পাধিক বিজ্ঞান পড়েছে। এই দুটি শ্রেণীতে তিনি ভাগ করেছেন। তো প্রথম যে শ্রেণীটি, যারা ইংরাজি জানে না বা অল্প জানে, আর অপর যে দল যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় কম বেশি বিজ্ঞান পড়েছে, তো প্রথম শ্রেণীর সঙ্গে বিজ্ঞানের যোগ নেই, তাদের জন্য নতুন করে বিজ্ঞান চর্চার বই লিখলে তারা সহজেই বুঝতে পারবে, হৃদয়ঙ্গম করতে পারবে। কিন্তু দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হবে, তাদেরকে প্রীতির সঙ্গে বিষয়টাকে আয়ত্ত করতে হবে, ভাষাকে আয়ত্ত করতে হবে। এই অসুবিধাটার কথা তিনি বলেছেন। এরপর তিনি কি বলছেন না, মাতৃভাষায় বিজ্ঞান চর্চার যে বহুবিধ বাধা, সেই বাধার মধ্যে একটা প্রধান বাধা হলো পারিভাষিক শব্দের অভাব। পারিভাষিক শব্দের অভাব, পারিভাষিক শব্দের অভাব, এটি একটি প্রধান বাধা। বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে পরিভাষা প্রণয়নের কাজ শুরু হয়েছিল, কিন্তু সে উদ্যোগ ছিল ত্রুটিপূর্ণ তিনি বলেছেন, এবং সেটা নিতান্তই সামান্য। পরবর্তী ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করে অভিজ্ঞ ব্যক্তিদের দিয়ে এ কাজে খানিকটা অগ্রসর হয়। প্রাবন্ধিকের মতে জীববিদ্যা, রসায়ন শাস্ত্র কিংবা পদার্থবিদ্যার বহু ইংরেজি শব্দ বাংলায় চালানো যেতে পারে। 3 নম্বরে আমরা যেটা পাচ্ছি যে পাশ্চাত্য দেশে বিজ্ঞান চর্চার উন্নত ধারা থাকায় সে দেশে পপুলার সায়েন্স সকলেই হৃদয়ঙ্গম করতে পারে। পপুলার সায়েন্স, যেটা পপুলার সায়েন্স, পাশ্চাত্যের কোনো অসুবিধা নেই, সকলেই সেটা হৃদয়ঙ্গম করতে পারে, বিজ্ঞান চর্চার উন্নত ধারা সেখানে। বাংলা ও ভারতবর্ষে বিজ্ঞান শিক্ষা যদি প্রসারিত হয়, তাহলে এদেশেও উপযুক্ত বিজ্ঞানধর্মী সাহিত্য রচিত হতে থাকবে। বিজ্ঞান আলোচনার জন্য যে ধরনের রচনা রীতি প্রয়োজন, তা এদেশের লেখকরা কি করতে পারে না, অনেকেই হৃদয়ঙ্গম করতে পারেনি। পরের যে পয়েন্টটা, পপুলার সায়েন্স গেল, তাহলে আমাদের দেশে পপুলার সায়েন্সে কি না, আমাদের দেশে পাশ্চাত্যের কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের দেশে কি রয়েছে, আমাদের দেশে বিজ্ঞান নিয়ে যদি কিছু লিখতে হয় বয়স্কদের জন্য, তাহলে সেই প্রথম থেকেই শুরু করতে হবে। তারপরে যে আমরা দেখতে পাচ্ছি রচনা রীতি, যেটা রচনা রীতিটা ঠিকমতো আয়ত্ত করতে পারেনি। রচনার যে কৌশল, যে ধরনের রচনা রীতি প্রয়োজন, তা এখনো
অনেক লেখকই হৃদয়ঙ্গম করতে পারেননি। সে কারণে কি হয় না, আক্ষরিক অনুবাদ হয়ে যায়, না হলে তা শব্দগত যে গভীরতর অর্থ তা হারিয়ে ফেলে। হয় সেগুলো একেবারে আক্ষরিক অনুবাদ হয়ে যায়, নতুবা কি হয় না শব্দগত যে গভীরতর একটা অর্থ তা হারিয়ে যায়। সঠিক প্রতিশব্দের পরিভাষার উন্নতি ঘটাতে না পারলে কি হচ্ছে, সেন্সিটাইজড পেপার সুগ্রাহী কাগজ না হয়ে স্পর্শকাতর কাগজ হয়ে পড়বে, এটা তিনি বলছেন। এছাড়া তিনি কি দেখিয়েছেন না, রচনারীতির নৈপুণ্য আনতে গিয়ে অনেক লেখক কি করছেন, হুবহু অনুবাদ করে ফেলেন, যার ফলে রচনাটি হয়ে যায় উদ্ভট শ্রেণীর। সঠিক শব্দ প্রয়োগ করতে না পারলে বিজ্ঞান কি হয়, তা স্বধর্ম হারিয়ে ফেলে। আবার অনেকের ধারণা পারিভাষিক শব্দ বাদ দিলে রচনা সহজ হবে, কিন্তু বৈজ্ঞানিক সন্দর্ভ রচনায় উপযুক্ত পরিভাষা খুবই জরুরি। বাংলার শব্দার্থ বিশ্লেষণে আলংকারিকগণ কি করছেন, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনার কথা উল্লেখ করেছেন, এখানে ওগুলোর কিন্তু প্রয়োজন নেই, তিনি বলেছেন। উপমা, রূপক প্রভৃতি অলংকারের ব্যবহার করা যেতে পারে। বৈজ্ঞানিক রচনার ক্ষেত্রে বিশেষ কয়েকটি অর্থালঙ্কার, ওই উপমা, রূপক এগুলোরই ব্যবহার করা যেতে পারে। আসলে বিজ্ঞানধর্মী রচনার ক্ষেত্রে ভাষাকে সহজ, সরল ও স্পষ্ট করা অত্যন্ত প্রয়োজন। এরপর যেটা একদম শেষাংশে এসে তিনি বলছেন যে এদেশে বিজ্ঞান বিষয়ক প্রশ্ন কিংবা কোনো রচনায় ভুল তথ্য বা উদ্ধৃতি যাতে না থাকে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করা দরকার। আর বিজ্ঞান বিষয়ক রচনার ক্ষেত্রে সঠিক তথ্য পরিসংখ্যান যাতে থাকে সেজন্য সম্পাদককেও খুবই মনোযোগী হতে হবে। এই হচ্ছে এটির বিষয়বস্তু। তাহলে দুটি দিক, এক হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, দুই কি না ওই বাধাগুলো যখনই স্পষ্ট করে দেওয়া হচ্ছে সে বাধা থেকে উত্তরণেরও একটা, সে বাধাগুলিকে দূরীকরণেরও একটা দিক নির্দেশ হয়েছে এই প্রবন্ধটির মধ্যে। তাহলে আমরা একটু বইটি পড়ে নেব, টেক্সট বইটি দিলে সুবিধা হবে। প্রথমেই তিনি বলছেন যে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। কোশ্চেন পড়তে পারে, তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে। দুইটি শ্রেণী কি কি, তাই তো কোশ্চেন পড়তেই পারে। প্রথম, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে, অল্প বয়স্ক ছেলে মেয়ে এবং অল্প শিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে। দ্বিতীয়, যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে, যারা ইংরাজি জানে এবং ইংরাজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে, দ্বিতীয় যে শ্রেণীটি। প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই, এরা ইংরাজি জানে না বা অল্প জানে, বিজ্ঞানের সঙ্গে এদের পূর্ব পরিচয় নেই। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, যেমন টাইফয়েড, আয়োডিন, মোটর, ক্রোটন, জেব্রা। অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে, যেমন জল আর কর্পূর উবে যায়, পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা, লাউ কুমড়ো জাতীয় গাছে দুরকম ফুল হয়। এরকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না। এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত, সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয়, এদের সংস্কারের বিরোধী নয়। ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, এটাও কোশ্চেন পড়ে, কার জ্যামিতি পড়তে হয়েছিল, ব্রহ্মমোহন মল্লিকের। দেখো তারপর উদ্ধৃতি চিহ্নের মধ্যে কি রয়েছে,
এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এর মানে বুঝতে বাধা হয়নি, কারণ ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। তিনি বাংলা জ্যামিতি পড়েছেন, তাই তো? তাহলে এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল রেখার উপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে, এর মানে বুঝতে অসুবিধা হয়নি, ভাষাগত বিরোধী সংস্কার ছিল না। কিন্তু যারা ইংরেজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, তার মানেও স্পষ্ট হবে না। কোশ্চেন পড়তে পারে, উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, উক্ত প্রতিজ্ঞা বাক্যটি কি? তাই তো? তাই এটা ভালো করে উদ্ধৃতি চিহ্নের মধ্যে যা আছে ভালো করে তৈরি করবে। যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পরা অভ্যাস করা একটু শক্ত। আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন, তাতে অনেকে মুশকিলে পড়েছেন, কারণ তাদের নতুন করে শিখতে হচ্ছে। তাহলে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তিনি ভাগ করেছেন। তিনি যে ব্রহ্মমোহন মল্লিকের জ্যামিতি পড়েছেন এবং তাতে যে প্রতিজ্ঞা বাক্যটি রয়েছে আর কি, সেটি তার বুঝতে অসুবিধা হয়নি, কেননা ভাষাগত বিরোধী সংস্কার ছিল না, এটা তিনি বলেছেন। পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না, শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয়। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না। প্রথম যারা ইংরাজি জানে না বা অল্প জানে তাদের যখন বাংলা ভাষায় বিজ্ঞান লেখা হয় তাদের ক্ষেত্রে অসুবিধা হয় না। পাশ্চাত্য দেশের শিক্ষার্থীর চেয়ে তাকে বেশি চেষ্টা করতে হয় না, কেননা তার ভাষাগত বিরোধী সংস্কার নেই। কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে, পূর্ব সংস্কারটা কি, ওই ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে, যে ইংরেজি ভাষাটায় একটা দক্ষতা ছিল সেটা প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। কোশ্চেন পড়ে, বাধাগুলি কি? বাংলা ভাষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। বাধাগুলি কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং গোটা প্রবন্ধটার মূল সুর কিন্তু এই জায়গাটার মধ্যেই নিহিত রয়েছে। এইটা জানলে আমাদের গোটা প্রবন্ধটাই পড়া হয়ে যাবে, তাই তো? বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে। তিনি বাধাগুলো পরপর বলছেন। বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই, তাহলে পারিভাষিক শব্দের অভাব, এটাকে 1 নাম্বার পয়েন্ট করতে পারো। যে অনুচ্ছেদটার মধ্যে আমরা দেখছি এটা 1 নাম্বার পয়েন্ট হয়ে যাবে, যে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই। অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যোৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন। তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন, তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি। একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে। তাহলে অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট যারা রয়েছিলেন বিদ্যোৎসাহী লেখক তারা চেষ্টা করেছিলেন, কিন্তু ততটা সফল হতে পারেননি, কেননা একযোগে কাজটা হয়নি, আলাদা আলাদা ভাবে হয়েছিল। ফলে কি হচ্ছে, পরিভাষার সাম্য হয়নি, একই ইংরেজি সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছিল, এটা ব্যর্থ হয়েছিল আর কি, এক কথায়।
তারপরে আমরা কি দেখতে পাচ্ছি না 1936 সালে, সালটা মনে রাখবে, 1936 সালে, কোশ্চেন পড়ে, ছোট কোশ্চেন, 1936 সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। তাহলে কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন? 1936 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদের পরেই আমরা কি দেখতে পাচ্ছি না কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। তাতে কি দেখাচ্ছে না বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে। তাহলে পরিভাষার অভাব দূরীকরণের জন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ, তার সঙ্গে সংশ্লিষ্ট যে কয়েকজন বিদ্যোৎসাহী ছিলেন, তারা চেষ্টা করেছিলেন, ততটা সফল হতে পারেননি। 1936-তে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। তাতে বিভিন্ন ধরনেরই ছিল, অধ্যাপক ছিলেন, ভাষাতত্ত্বজ্ঞ ছিলেন, সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, হ্যাঁ, কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন। সেখানে কিছুটা সফল তারা হয়েছেন। পরিভাষা রচনা একজনের কাজ নয়, সমবেতভাবে না করলে নানা ত্রুটি হতে পারে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে সংকলন খুব বড় নয়, আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা আবশ্যক। কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে। যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয়, ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন। তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামেই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন, প্যারাডাইক্লোরোবেনজিন, এগুলো। উদ্ভিদ ও প্রাণীর জাতিবাচক বা পরিচয়বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও বাংলায় চালানো যেতে পারে, যেমন ম্যালভাসি, ফার্ন, অ্যাথ্রোপোডা, ইনসেক্টা ইত্যাদি। তাহলে পারিভাষিক শব্দের অভাব এটা একটা বাধা। এই বাধা দূরীকরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেইখানেও কিছু বাধা রয়েছে, সেটা তিনি স্পষ্ট করেছেন। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় যে পয়েন্টটি, পপুলার সায়েন্সের ব্যাপারটা আসছে, যে পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান বেশি নেই, যেটা পাশ্চাত্য দেশে আছে। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে অন্তত কিছুটা পরিচয় থাকা দরকার, যেটা এদেশের নেই বেশিরভাগের জনসাধারণের। ইউরোপ, আমেরিকায় পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে, কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা তেমন নয়। বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না। খুব বয়স্কদের জন্যই লেখা হবে, কিন্তু খুবই প্রাথমিক বিজ্ঞানের মতো লিখতে হবে, একদম গোড়া থেকে, না হলে বোঝা যাবে না। জনসাধারণের জন্য যারা বাংলায় বিজ্ঞান লেখেন, তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না। তাহলে যদি লেখা লিখতে হয় জনসাধারণের জন্য, তাহলে এই ভাবনাটা যদি আমরা না ভেবে লিখি, তাহলে কি হবে? জনপ্রিয় হবে না। পাশ্চাত্য দেশের মতো তো আর নয় যে যথেষ্ট বৈজ্ঞানিক জ্ঞান রয়েছে। তাহলে যদি কিছু লিখতে হয় বয়স্কদের জন্য, সেই প্রাথমিক বিজ্ঞানের মতন গোড়া থেকেই লিখতে হবে, এইটি মাথায় রাখতে হবে। অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে, তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে। বৈজ্ঞানিক রচনা সুসাধ্য হবে যখন এটা দূর হয়ে যাবে। একটা সময় আসবে যখন বিজ্ঞান শিক্ষার বিস্তার হবে, দিলে এটি দূর হয়ে যাবে। তারপরেই আমরা কি দেখতে পাচ্ছি, যে
রচনা পদ্ধতি, যেটা বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক, তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি। রচনা পদ্ধতি, যে রচনা পদ্ধতি দরকার সেটা অনেক লেখক আয়ত্ত করতে পারেননি। রচনা পদ্ধতি, ফলে কি হয়, অনেক স্থলে তাদের ভাষা আড়ষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে। এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। তাহলে রচনা পদ্ধতিটি জানতে হবে, না হলে একেবারে আক্ষরিক অনুবাদ হয়ে গেলে কি হবে, ভালো হবে না সেটা। অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোটেশন, বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই। এজন্য অনেক সময় তারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন। যেমন সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে, যেমন সেন্সিটিভ পারসন, ওন, প্ল্যান্ট, ব্যালেন্স, ফটোগ্রাফিক পেপার ইত্যাদি। বাংলায় অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত, যেমন অভিমানী, ব্যথাপ্রবণ, উত্তেজী, সুবেহী, সুগ্রাহী। সেন্সিটাইজড পেপারের অনুবাদ স্পর্শকাতর কাগজ অতি উৎকট, কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়। তাহলে রচনা পদ্ধতিটির কথাও তিনি বলছেন। যেমন আমরা দ্বিতীয়টা আমরা কি পেলাম, বিজ্ঞানের নিয়ে, প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে যে পরিচয়, আর এটাই আমরা পাচ্ছি কি না, রচনা পদ্ধতি। সরাসরি আক্ষরিক অনুবাদ করা চলবে না, ইংরাজির আক্ষরিক অনুবাদ যেন না হয়, তাহলে কি হবে, ভাষা আড়ষ্ট হয়ে যাবে। দিয়ে তিনি কতগুলো দৃষ্টান্ত দেখাচ্ছেন। হ্যাঁ, ওই যে সেন্সিটিভ পারসন, ওন, প্ল্যান্ট, এগুলো তিনি দৃষ্টান্ত দেখাচ্ছেন। তারপরেই আমরা কি দেখতে পাচ্ছি, যে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন। বক্তব্যটা ইংরেজিতে ভাবছেন এবং সেই ভাবনাটাকে কি করতে চান, যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করতে চান। এতেও রচনা উৎকট হয়। বক্তব্যটাকে ইংরাজিতে ভেবে সেটার যদি একেবারে যথাযথ বাংলা অনুবাদ করেন, এটা বক্তব্য ইংরাজিতে ভেবে তার যথাযথ বাংলা অনুবাদের করতে গেলে বাংলা অনুবাদেও কি হয়, রচনা উৎকট হয়ে যায়, ভালো হয় না। এটা রচনা পদ্ধতির মধ্যেই পড়ে দেখতে গেলে, তাই তো। এতে রচনা উৎকট হয়, কিসে রচনা উৎকট হয় না, বক্তব্য, অনেক লেখক কি করেন, বক্তব্যটাকে ইংরেজিতে ভাবেন এবং তার যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করতে চান, সেক্ষেত্রে রচনাটা উৎকট হয়ে যায়। যেমন দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি। যদি এরকম করতে হয় তাহলে তো বোঝাই যাচ্ছে কি জিনিস হবে। এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ। একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয়। পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনো প্রস্তুত হয়নি। আবার তিনি কি বলছেন, when sulfur burns in air the nitrogen does not take part in the reaction. যখন গন্ধ হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। when sulfur burns in air the nitrogen does not take part in the reaction. যখন গন্ধ হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না, লিখলে বাংলা ভাষা বজায় থাকে। তাহলে এই যে রচনা পদ্ধতি, যে বক্তব্যকে ভেবে তার যথাযথ ইংরাজি মানে বাংলা অনুবাদে প্রকাশ না করলেই ভালো, বক্তব্যটা ইংরাজিতে ভাবছে, দিয়ে অনুবাদটা যথাযথ বাংলায় করার যে চেষ্টা, এতে কিন্তু ভালো জিনিস হয় না। এটা বাংলা ভাষা প্রকৃতি বিরুদ্ধ জিনিস।
তারপরে তিনি কি বলছেন না, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। পারিভাষিক শব্দ বাদ দিয়ে অনেকে বক্তব্যকে প্রকাশ করলে যে ভালো হয় সেটাতে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, কখনো কখনো সেটা চলে। যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই। কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য কি, এটাও কোশ্চেন হতে পারে। পরিভাষার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে ভাষার কি হচ্ছে সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। তাহলে অনেকে তো মনে করছেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলেও রচনা সহজ হবে, কিন্তু এটা ঠিক নয় বলে তিনি মনে করছেন। কেননা কখনো কখনো বাদ দেওয়া যেতে পারে, যেমন অমেরুদণ্ডীর বদলে যেসব জন্তু শিরদাঁড়া নেই বলা যেতে পারে, কিন্তু আলোক তরঙ্গের বদলে যদি আলোর কাঁপন বা আলোর নাচন লেখা হয় তাহলে কিন্তু সেটা ভালো হয় না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক, কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। তাহলে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করা যে সহজ, এটা কিন্তু রচনা সহজ হয় এই যে ভাবনা, এটা কিন্তু সবসময় ঠিক নয়। তারপরেই আমরা দেখতে পাচ্ছি তিনি কি বলছেন, যে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ, এটাও কোশ্চেন পড়ে, শব্দের ত্রিবিধ কি? শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ত্রিবিধটি কি না, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। অভিধা কি? অভিধা হচ্ছে আবিধানিক অর্থ, শব্দের মূল অর্থ যেটা আবিধানিক অর্থ। লক্ষণা কি? আবিধানিক অর্থ না বুঝিয়ে অন্য কোনো অর্থবোধক হলে তাকে লক্ষণা বলে। আবিধানিক অর্থটা না বুঝিয়ে অন্য কোনো যদি অর্থ বোঝায় সেটি। আর শব্দের দোতনা, যেটা গূঢ় অর্থের ইঙ্গিত করে যেটা, সেটাই হচ্ছে ব্যঞ্জনা। তাহলে আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে, যেমন দেশের অর্থ ভারত ইত্যাদি, অথবা স্থান। কিন্তু দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর। অরণ্য এর আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। এগুলো সাধারণ সাহিত্য যখন রচনা করা হয় তখন এগুলো খুব দরকার হয়। কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। বৈজ্ঞানিক সাহিত্যে কি কম থাকার কথা তাহলে বলা হচ্ছে? এই যে লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, এগুলোর প্রয়োগ কম থাকলেই ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, এটা কালিদাসের উক্তি। কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, কাব্যের ক্ষেত্রে এটা প্রযোজ্য, ভূগোলের নয়। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক। তাহলে বিজ্ঞানের ভাষা, বৈজ্ঞানিক প্রসঙ্গের যে ভাষা তা অত্যন্ত সরল স্পষ্ট হবে, এটা তিনি বলছেন। এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। যারা বিজ্ঞান বিষয়ক বাংলা কিছু লিখবেন তাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার যে রচনাটাকে কি করতে হবে, অত্যন্ত সরল ভাষা, অত্যন্ত সরল হবে,
স্পষ্ট হবে, লক্ষণা ব্যঞ্জনা এগুলো থাকবে না, তাই তো? এগুলো যত কম থাকে ততই ভালো। উপমার কখনো কখনো প্রয়োজন হতে পারে, রূপমা মানে রূপক, কিন্তু এগুলোর যত ব্যবহার কম হবে ততই ভালো। শেষাংশে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রায় নজরে পড়ে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। কত সুন্দর! অল্প বিদ্যা ভয়ঙ্করী, তাই তো? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই যে কথা, এই যে লেখা, এই রকমের ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। যারা সাধারণ পাঠক, যারা পড়ছেন তাদের পক্ষে কিন্তু খুব অনিষ্টকর। তাহলে সম্পাদকের উচিত কি হবে? অবিখ্যাত লেখকের, যারা এগুলো লিখছেন খুব বিখ্যাত লেখকের লেখা তো আর নয়, অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া, অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করিয়ে নিতে হবে। এটা সম্পাদকের দায়িত্ব বলে তিনি মনে করেন, সম্পাদককে উচিত বলে তিনি মনে করেছেন। তাহলে এটা আমরা পড়লাম, এই কয়েকটি বাধা আমরা তো দেখতে পেলাম যে রচনা পদ্ধতির যে বাধা, এইগুলোর মধ্যেই তা পড়ে যাচ্ছে অনেকটাই। পরিভাষাগত সমস্যা রয়েছে। তারপরে যে পপুলার সায়েন্স সম্পর্কিত যে জ্ঞান, জনসাধারণের জন্য যখন আমাদের দেশের লিখা হবে বাংলা ভাষায় বিজ্ঞান, তখন কিন্তু প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকেই লিখতে হবে, না হলে সেটা জনপ্রিয় হবে না। এটা তিনি বলেছেন। রচনা পদ্ধতির দিকে তিনি দিক নির্দেশ করেছেন যে সরাসরি আক্ষরিক অনুবাদ না হলেই ভালো, আক্ষরিক অনুবাদ হয়ে গেলে ভাষা আড়ষ্ট হয় এবং এটা একটা দোষ, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না। এছাড়া তিনি বলেছেন যে অনেকেই ভাবেন ইংরাজিতে, এবং সেই ইংরাজিতে ভাবনাটাকে, যে বক্তব্যটা ভাবছেন তারা ইংরাজিতে, সেটাকে যথাযথভাবে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেন, এতেও অনেক অসুবিধা হয়ে যায়। অনেকে আবার মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, কিন্তু এটাও পুরোপুরি ঠিক নয়। তিনি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। সাধারণ সাহিত্য রচনা করতে গেলে যে লক্ষণা ব্যঞ্জনা উৎপ্রেক্ষা অতিশয়োক্তি যে অলঙ্কারের প্রয়োগ হয় সেটা দরকার, কিন্তু বিজ্ঞান রচনার ক্ষেত্রে বাংলা ভাষায় যখন বিজ্ঞান রচনা করা হবে তখন এগুলো কিন্তু একেবারেই যত কম থাকে তত ভালো বলে তিনি মনে করেন। এছাড়াও শেষাংশে এসে দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অবিখ্যাত লেখক তিনি যখন কোনো একটা সাময়িক পত্রে লেখা দেন বৈজ্ঞানিক রচনা, সেটাকে প্রকাশের আগে সম্পাদকের উচিত হবে অভিজ্ঞ লোককে দিয়ে সেটি যাচাই করে নেওয়া। তাহলে প্রাবন্ধিক রাজশেখর বসু খুব সুন্দরভাবে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার যে নানা বাধা সেগুলো যেমন তুলে ধরেছেন, তার সমাধানের একটা পথও বাতলে দিয়েছেন, এটা আমরা দেখতে পাবো। তাহলে এই প্রশ্ন যেটা বললাম যে এই প্রশ্নটির উপরই কিন্তু গোটা প্রবন্ধটি যেন দাঁড়িয়ে আছে, প্রশ্নটা তো আমরা করবই। তো এই প্রশ্নটার সঙ্গেই জড়িয়ে রয়েছে আরো একটা জিনিস,
যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এটা একটা কোশ্চেন হতে পারে। ওই একই কোশ্চেন, বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে কি ধরনের বাধা ও দোষ দূর করতে হবে বলে প্রাবন্ধিক রাজশেখর বসু মনে করেন তা প্রবন্ধ অবলম্বনে ব্যাখ্যা করো। বা বাংলা ভাষায় বিজ্ঞান রচনা করতে গেলে, মানে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনো নানা রকম বাধা আছে, যেটা দিয়েছিলাম। এই বাধা দূর করতে লেখক কি কি পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। একটা বাধা দূর, এই যে দেখো, একটা বাধা দূর আর একটা হচ্ছে বাধা। এই দুটি কোশ্চেনের উপরেই কিন্তু গোটা প্রবন্ধটা দাঁড়িয়ে রয়েছে। তারপরে খুচরো খুচরো কিছু তো আছে কোশ্চেন, এটা তো বুঝতেই পারলে। এটা তোমরা পড়ে নিবে, পড়লেই হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। তাহলে আমরা যে ত্রিবিধ কথা যেটা পেলাম, শব্দের ত্রিবিধ কথা, সেই ত্রিবিধ কথা কি? অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। মনে রাখবে এটা। আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করি, তাই তো? এতে রচনা উৎকট হয়, কিসে রচনা উৎকট হয়, এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে লেখক মনে করেন। এগুলো যেগুলো আমরা আলোচনা করলাম পড়বে, বা তোমাদের মনের মধ্যে আরো কিছু প্রশ্ন জেগে উঠতে পারে, পড়লেই হয়ে যাবে। মূল হচ্ছে ওই দুটি জিনিসকে মাথায় রেখে তোমরা প্রবন্ধটি একেবারে নিরিবিলি জায়গা নিয়ে নিরিবিলিতে পড়ে নিও, দিলেই হবে। ব্যাস, আজ এই পর্যন্তই।